তখন আমি একটা কথা এটাও বলেছিলাম, তাসলিমা নাসরিন আসলেও ভালো হয়। আমি বুঝতে পারিনি যে আমি বোধহয় মনে হচ্ছে এখন যে মানে না এলেও কিছু ছিল না। কারণ আমি দেখলাম লেখিকা বলছেন যে উনার খারাপ লেগেছে। কারণ উনাকে অপমান করা হয়েছে। না আমি তো মনে করি উনি অপমান, আমি তো মনে করি আমাদের মুখ্যমন্ত্রীকেও অপমান করা হয়েছে। কারণ উনি এত বড় রিস্ক নিয়ে বলছেন আপনার সিকিউরিটিকে আমি দায়িত্ব নিচ্ছি। আর আপনি আম এমন লোকদের ডাকছেন যার উপরে মানুষের ঘৃণা আর ক্ষোভ জড়িয়ে আছে। আমি জোর গলায় বলছি, আমার কোনো লুকার নেই। আমাদের একজন এত বড় পদে থাকা একজন ব্যক্তি বলছে একটা সম্প্রদায়ের মানুষকে আমি ধরে রেখেছি যারা আপনাদের শেষ করে দেবে ১ মিনিটের মধ্যে। এই ভয় থেকে যারা বলছে ডিজে বাজিয়ে শেষ করে দেব। তো সেইখানে আপনি সেই লোকগুলো যারা ওই মঞ্চে দাঁড়িয়ে সাপোর্ট করেছিল তাদেরকে আপনি ডাকছেন। আপনার ব্যথা লেগেছে, আমাদের কত ব্যথা লেগেছে যে আপনি ডেকেছেন। যেখানে আমাদের রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার একটা দিগন্তকারী পদক্ষেপ নিলেন ওনাকে ডেকে। এখন অবধি তো কেউ ডাকেননি, আসতে দেননি সেরকম ভাবে। জয় গোস্বামী একরকম কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা খুব বড় ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের গত ১৫ বছর ধরে। এরা ভীষণভাবে দুর্নীতির সাথে আপোস করেছে। অভয়ের সময় বেরায়নি, চাকরি চুরির সময় বেরায়নি, যখন একটা মিনিস্টারের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরাচ্ছিল, যাকে নিয়ে আপনি অনেকবার করেছেন, বেরায়নি। পঙ্কজদার কে যখন বিশ্রীভাবে একটা অলমোস্ট শেষই করে দেওয়া হলো, বেরায়নি। আমাদের সাধারণ মানুষের দেখেছি যখন পুলিশকে নোংরা কথা বলা হচ্ছে কোনো জননেতা, ডিস্ট্রিক্ট হেড, বেরায়নি। গাঁজা কেস দিয়ে দেওয়া হচ্ছে, বেরায়নি। মেয়েদের সম্বন্ধে নোংরা কথা বলছে, বেরায়নি। কবি শঙ্খ ঘোষকে নিয়ে নোংরা কথা বলছে, বেরায়নি। তাদের দেখেছিলাম যে এনার পাশে দাঁড়িয়ে যখন সিএ হচ্ছে তখন প্রতিবাদ করতে, ক্যা ক্যা ছিছি করতে। একজন চিফ মিনিস্টারকে যদি টার্গেট করা হয় তার নানান রকম পদ্ধতি থাকে। শার্প শুটার যেটাকে আপনার বলছেন, আমরা বলি স্নাইপার, টেলিলেন্স লাগানো রাইফেল নিয়ে, যেগুলো সিনেমাতেও দেখা অনেক সময়, যে এম করে বসে থাকেন। আবার এমন হয় যে কখনো, যেটা এক্সট্রিম কেসে হয়, যে সুইসাইড অ্যাটাকার, মানে সে নিজেও মরতে রাজি আছে, তো সে সেই ভিআইপির কাছে গিয়ে নিজের সাথে আশেপাশের সবাইকে শেষ করে দেয়। এবং এই চ্যাটের জন্য কিছু এমন এমন অ্যাপ ব্যবহার করা হচ্ছে যেটা পুলিশ হট করে আর কি, যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল বা ইনস্টাগ্রাম বা ফেসবুক হট করে যেমন ধরা যায়, সেই ধরা ছোঁয়ার বাইরে কিছু অ্যাপ আছে, বিশেষ করে গেমিং অ্যাপগুলো, যার জন্য আর কি এই ব্যাপারটা এখন একটু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই মানুষগুলো। এই রাজ্যে এখন যে রাজনৈতিক সরকার আছে তার বিরুদ্ধে কে কাজ করছে, তাহলে সে ঠিক খুঁজে খুঁজে বার করে নেবে তাদের বিরুদ্ধে কারা বলছে। তাদের মধ্যে সুন্দর দেখতে, চৌখস ছেলে মেয়ে, তরুণ, পয়সা কম। রিক্রুটমেন্ট করতো, বিশেষ করে খোঁজা হতো মুসলিম যুবক যুবতী, কারণ ধর্মের একটা অ্যাঙ্গেল আছে, সেটা দিয়ে হয়তো তারা তাদেরকে বোঝাতে পারবে। এখন তারা সেটাও করছে না। এখন অ্যাঙ্গেলটা হচ্ছে পয়সা কড়ি, ভালো গিফট দেওয়া, হানি ট্র্যাপ যেটাকে বলে, যে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করা, এগুলো দিয়ে তারা করে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখছেন বাংলায় একটা কঠোর পরিস্থিতি চলছে। একদিকে যেমন জঙ্গি হানা, মুখ্যমন্ত্রীর প্রাণ নাশের এর কার্যত এই মুহূর্তে আশঙ্কা, কারণ তাকে বুলেট প্রুফ কার্ডও দেওয়া হয়েছে, যেটা আমার সঙ্গে বলেছিলেন আমাদের চ্যানেলে ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তিনি আগের দিনই বলেছিলেন বুলেট প্রুফ কার্ড কেন ব্যবহার করছেন না শুভেন্দু অধিকারী, আজ থেকে তাকে দেয়া হয়েছে। আর একটা বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীর প্রাণ নাশের হুমকি কেন বলছি, আশঙ্কা কেন বলছি, তাকে তাকে নাকি শার্প শুটার, যেটা জানা যাচ্ছে জেলের মধ্যে যারা রয়েছে তাকে দিয়ে খুনের ছক ছিল। এটাও যেমন জানা যাচ্ছে। আর একটা বিষয়, এনসিপিআই কি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে মিশে যাচ্ছে? তাহলে মানুষ কিভাবে নিচ্ছে, বা ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কিভাবে নিবেন? আমি স্যারের সাথে কথা বলবো, কারণ সবাই বলছে বৃহত্তর স্বার্থে এদেরকে মেশাতে হবে। বৃহত্তর স্বার্থটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কথা বলবো। স্যার, সব থেকে আগে জিজ্ঞাসা করব, যে শার্প শুটার ঠিক করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে মারার জন্য। হ্যাঁ দেখুন, এটা মিডিয়াতে জানছি, আপনাদের কাছ থেকে জানছি, আমার কাছে তো সরকারি কোনো নথি নেই। একজন চিফ মিনিস্টারকে যদি টার্গেট করা হয় তার নানান রকম পদ্ধতি থাকে। আমি কিছু জায়গায় এইসব কাজ করেছি, সেই সুবাদে আমি জানি ব্যাপারটা একটু। যেমন তার গাড়ির ওপরে হামলা আসতে পারে, তিনি যখন কোনো পাবলিক ফাংশনে যাচ্ছেন, আগের থেকে লোক শার্প শুটার যেটাকে আপনার বলছেন, আমরা বলি স্নাইপার, টেলিলেন্স লাগানো রাইফেল নিয়ে, যেগুলো সিনেমাতেও দেখা অনেক সময়, যে এম করে বসে থাকেন। আবার এমন হয় যে কখনো, যেটা এক্সট্রিম কেসে হয়, যে সুইসাইড অ্যাটাকার, মানে সে নিজেও মরতে রাজি আছে, তো সে সেই ভিআইপির কাছে গিয়ে নিজের সাথে আশেপাশের সবাইকে শেষ করে দেয়। যেমন যেটা আমরা রাজীব গান্ধীর আত্মঘাতী
মানুষ, মানে মানব, এমন মানব বোমা বলা যেতে পারে এরকম। এছাড়া আরো অনেক অনেক প্রসিডিউর আছে, খাবারে কিছু মিশিয়ে দেওয়া, কোনো বিশ্বস্ত লোককে দিয়ে, আমি এত ডিটেলে যেতে চাই না, বাট ওনার ব্যাপারে যখন এই টেলিফোন থেকে এবং নানান জায়গা থেকে এখন ইন্টারোগেশন করে বেরাচ্ছে আর রোজ নতুন নতুন মানুষ ধরা পড়ছে, তো ডেফিনেটলি তার মানে উনি কোথাও একটা কারো যেটাকে আমরা বলি যে এমন কোনো জায়গায় হাত দিয়েছেন যাতে অনেক লোকের অশান্তির কারণ হচ্ছেন উনি। সেটা পাকিস্তানেরও হতে পারে, বাংলাদেশেরও হতে পারে, আমাদের দেশের মধ্যেকার যারা যারা দেশের বিরুদ্ধে কাজ করে। পাকিস্তানে নাকি স্যার হিট লিস্টে আছে এরকমটাই জানা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, আমার মতে ভারতবর্ষে প্রথম 5 জন যাদেরকে এখন ভারতবর্ষের বিরোধী শক্তিরা, সেটা আমেরিকার ডিপ স্টেটও হতে পারে, সিআইএও হতে পারে, আইএসআই হতে পারে, এবং আমাদের দেশের ভেতরকার জঙ্গি যারা তারাও হতে পারে, যারা শেষ করবার জন্য উঠে পড়ে লাগবে, তাদের মধ্যে একজন আমাদের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আর আসামের, উত্তরপ্রদেশের আর পশ্চিমবঙ্গের আমাদের এই 3 মুখ্যমন্ত্রীর পিছনেও মানুষ লেগে আছে। এছাড়া আরেকজন আছেন যাকে পৃথিবীতে লোকেরা চায় যে তিনি যদি না থাকেন ভারতবর্ষের ক্ষতি হবে, আমাদের সুরক্ষা উপদেষ্টা জাতীয় এনএস ডোভাল। এই 6 জন মানুষ এর পিছনে বহু লোক লেগে আছে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আর উম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এনাদের এনাদের অনেক বেশি সিকিউরিটি, বিশাল ব্যাপার, এটাকে ভেদ করা খুব ডিফারেন্ট। এখানে আমি উত্তরপ্রদেশ সম্বন্ধে আইডিয়া নেই, আসাম সম্বন্ধে আইডিয়া নেই এই মুহূর্তে, একসময় ছিল যে এখন ওনার সিকিউরিটি কেমন, বাট আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখে মনে হয় যে অতটা এখনো সতর্কতা ছিল না। না হলে বুলেট প্রুফ গাড়ি কেন নেই, এখন কেন আসতে হচ্ছে? এটা তো সব বাচ্চা ছেলেও জানে যে ওনার টার্গেট আছে। তো সেইখানে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিশ্চিদ্ধ করে দেওয়া উচিত, যাতে কোনোভাবে তারা সাকসেসফুল না হয়। চেষ্টা তো সবাই করবে, আবার চেষ্টা করলে আমরা যে ভয় পেয়ে বাড়ির থেকে বেরোবো না সেটাও তো হয় না। একজন মুখ্যমন্ত্রী না বেরোলে হবে নাকি? তিনি তো জননেতা, তাকে তো যেতে হবে ফাংশনে, কিন্তু এটাকে দুটোকেই মানানো যায়। যে এই একের পর এক মডিউল খুঁজে পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। হামিমকে জেরা করে কার্যত এই রাজু সিং ওরফে আদিত্য, তার নাম জানা গেছে। তারপরে হানি ট্র্যাপ, অর্পিতা সরকারের নাম আসছে। হ্যাঁ, দেখুন, এগুলো নতুন কিছু না, ফরম্যাটটা বদলে গেছে। আগেও হানি ট্র্যাপ হতো। আগে হানি ট্র্যাপ হতো কিরকম ভাবে, যে কোনো মানুষের সাথে ফিজিক্যালি গিয়ে কেউ বন্ধুত্ব পাঠালো, এখন সেটা সাইবারে হচ্ছে, ইন্টারনেটে হচ্ছে। আগে রিক্রুটমেন্ট হতো, লোক আসতো, আপনাকে বলতো আপনার সাথে দেখা করে যে আপনি আমাদের সাথে চাকরি করুন, আপনাকে টাকা দেবো। এখন সেটা ইন্টারনেটে সাইবার রিক্রুটমেন্ট হচ্ছে। আগে পেমেন্ট হতো, লোকে এসে বাড়িতে এসে আপনাকে টাকা দিয়ে যেত বা ব্যাংকে টাকা ঢোকাতো, এখন সেটা অন্যভাবে হচ্ছে। এবং আগে সংযোগ হতো টেলিফোনে এবং চিঠি লিখে লিখে, এখন সেই সংযোগটা হচ্ছে চ্যাটের মাধ্যমে, এবং এই চ্যাটের জন্য কিছু এমন এমন অ্যাপ ব্যবহার করা হচ্ছে যেটা পুলিশ হট করে আর কি, যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল বা ইনস্টাগ্রাম বা ফেসবুক হট করে যেমন ধরা যায়, সেই ধরা ছোঁয়ার বাইরে কিছু অ্যাপ আছে, বিশেষ করে গেমিং অ্যাপগুলো, যার জন্য আর কি এই ব্যাপারটা এখন একটু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই মানুষগুলো। আমি আশ্চর্য হব না, আপনি যেমন বললেন যে অলরেডি 3 জনকে ধরেছে, আমি আশ্চর্য হব না এই 3 জনের থেকে আরো 3 জন, তারপরে আরো 3 জন, এমনি করে যদি বহু লোক ধরা পড়ে। পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, এটা তো ইন্টেলিজেন্সের অভাব। হ্যাঁ, খালি পশ্চিমবঙ্গে না, আমার বলতে খারাপ লাগছে যে আমাদের দেশের 7-8টা রাজ্যে এই উম, এই মডিউল চলছে, শাহজাদ ভাট্টি মডিউল। আর নামগুলো নিচ্ছি: উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, আর পাঞ্জাব, আপনার ওয়েস্ট বেঙ্গল, আর মহারাষ্ট্র, এই, আর ঝাড়খণ্ড, এগুলোতে। এবং কিছু কিছু জায়গায় ওরা সাকসেসফুল হয়েছে। পাঞ্জাবে 2 জন পুলিশের এএসআই কে ওরা মেরে দিয়েছে, এবং অন্যান্য জায়গায় ওয়েপেন সাথে পাওয়া গেছে। কোথাও ওনারা কিছু দেয়াল লিখন করেছেন, কোথাও কোনো ঝামেলা করেছেন, এবং তাদের নানান রকম ভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, ধরা পড়েছে, বহু লোক ধরা পড়েছে। এইখানে যে এমনি ধরা পড়েছে, এই যে রাজু সিং এর কথা জানা যাচ্ছে, কলেজ পড়ুয়া, মশলা দোকানে, বড় বাজারের মশলা গোডাউনে কাজ করে, এরকমটাই জানা যাচ্ছে। এদেরকে কি টার্গেট করা হয় বেছে বেছে? বেছে বেছে টার্গেট তাদের করা হয় যারা বেকার, যারা মোটামুটি একটা ভালো পার্সোনালিটি, দেখতে শুনতে ভালো হবে, কথা বলাতে চৌখাস হবে, মোটামুটি ইন্টারনেটটা জানে, এবং যাদের একটু, যেটা যে যে দলের হয়ে তারা কাজ করছে, যে শক্তি, সেই শক্তির দিকে বা দেশের শক্তির বিরুদ্ধে যারা কাজ করতে রাজি আছে। এবার কি করে আমি খুঁজবো দেশের শক্তির বিরুদ্ধে? আপনি ফেসবুকে যান, আপনাকে ওই
ডিফিকাল্ট অ্যাপগুলোতেও যেতে হবে না, আপনি ফেসবুকে যান। ফেসবুকে গিয়ে আপনি যে কোনো একজন, এই আপনার শোটা দেখবেন একদল লোক কিছু বললে বলবে চটি চাটা, একদল লোক কিছু বললে বলবে গোমূত্র খা। তো আপনি সোজাসুজি দুটো পলিটিক্যাল পার্টি দেখতে পাচ্ছেন, আবার একদল লোক সেকু মাকু বলে। তো এইগুলোর মানে কি? তাহলে আমরা জানতে পারছি তার পলিটিক্যাল ফিলিংটা কি। এবার ধরুন এই রাজ্যে এখন যে রাজনৈতিক সরকার আছে তার বিরুদ্ধে কে কাজ করছে, তাহলে সে ঠিক খুঁজে খুঁজে বার করে নেবে তাদের বিরুদ্ধে কারা বলছে। তাদের মধ্যে সুন্দর দেখতে, চৌখস ছেলে মেয়ে, তরুণ, পয়সা কম। কারণ কম পয়সা দেবে ওরা। ৫,০০০ টাকার জন্য আমি আপনি তো রাস্তায় বেরিয়ে বোম লাগাবো না, ওরা লাগাতে পারবে। এই রকম লোককে খোঁজে। এবং কিছু মানুষ আছে যাদের জীবনটা একটু বোরিং, একটু মফস্বলে থাকে, কিছু করার নেই, অনেক ইচ্ছা আছে, অনেক চাহিদা আছে, এবং সেই চাহিদাগুলো কি করে পূরণ করবে? এক একটা মোবাইল ফোন, ভালো দামি মোবাইল ফোনের দাম আমার নেই, বাট শুনেছি ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা দাম। কি করে? তাদের এটা ইচ্ছা। ইচ্ছা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা পরিশ্রম করতে চায় না, শর্টকাটে এইরকম ভাবে তারা ঢুকে পড়ে। এদের এরা টার্গেট করে, এবং আপনি বিশ্বাস করবেন না, আইএসআই তে সারা দেশের মধ্যে জাল ছড়িয়ে ওদের ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট কাজ করে এই রকম ভারতীয়দের আইডেন্টিফাই করতে। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, আগে পাকিস্তান থেকে রিক্রুটমেন্ট করতো, বিশেষ করে খোঁজা হতো মুসলিম যুবক যুবতী, কারণ ধর্মের একটা অ্যাঙ্গেল আছে, সেটা দিয়ে হয়তো তারা তাদেরকে বোঝাতে পারবে। এখন তারা আর সেটাও করছে না। এখন অ্যাঙ্গেলটা হচ্ছে পয়সা কড়ি, ভালো গিফট দেওয়া, হানি ট্র্যাপ যেটাকে বলে, যে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করা, এইগুলো দিয়ে তারা করে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সম্প্রতি আমাদের রাজ্যে যেভাবে দেখা যাচ্ছে যে এনসিপিআই বলে একটা দলে তৃণমূলের ২০ জন সাংসদ গেছে, তারা আবার সম্ভাবনা আছে বিজেপিতে মিশে যাবে, বৃহত্তর নাকি স্বার্থ আছে সেই জন্য। কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, আমি হাসছি এই জন্য, আমি সাধারণত এইসব বেশি বলি না, কিন্তু কি, আমরাও তো মানুষ, আমরাও ভোট দিই, আমরাও মানুষ, আমরাও সমাজে থাকি। তো কখনো কখনো তোমরা যখন এরকম অস্বস্তিকর প্রশ্ন জিজ্ঞেস করো, আমি বলেই ফেলি সত্যি কথাটা। তো দেখো, পুরো লড়াইটা এই জন্য হলো যে নাকি চারদিকে প্রচুর দুর্নীতি বেড়ে গিয়েছিল, এবং প্রচুর দুর্নীতি হচ্ছিল, এবং সেই দুর্নীতির জন্য বলা হলো যে যদি দুর্নীতিমুক্ত সরকার চান তাহলে ভোট দিন, এবং বলা হলো যে এক একজন মানুষকে ধরে ধরে তারা জেলে পুরবেন। তখন কিন্তু এটা বলা হয়নি যে যদি আমরা আসতে পারি তাহলে আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে আপোষ করব আমাদের মূল চিন্তাধারার সাথে। এখন বৃহত্তর স্বার্থটা কি? আমি যেটুকুনি বুঝি রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, যে আমাদের দেশে কোনো যদি সাংবিধানিক বদল আনতে হয়, তাহলে সিম্পল মেজরিটি যেটা বলে, যে লোকসভায় যদি ৬০০ জন থাকে তাহলে অর্ধেক পেলাম, তাহলে হবে না, ২/৩ পেতে হবে। এবার ২/৩ এই সরকারের কাছে নেই, ফলে তারা সাংবিধানিক বদল কিছু করতে পারবে না যেটা তারা চায়। এবার সাংবিধানিক বদল করবার জন্য কি প্রয়োজন আছে, তারা চাইছে আমার মনে হয় যে কিছু বদল, যেমন এই যে সমস্ত এমপি দের সিটগুলো আবার ডিলিমিটেশন বলে, আবার নতুন করে গোনা, যে কত জনসংখ্যা বেড়ে গেছে, এইটা একটা। আরেকটা সাংবিধানিক বদল চাইছে নারীদের জন্য, নারী নারী আর একটা ইউসিসি বিল, আমি যেটা জানি, মানে যেটা গেস করছি। এবার এইগুলো এরা যদি না করতে পারে তাহলে এদের কষ্ট হবে, এবং এরা তড়িঘড়ি করতে চায়, এবং তার জন্য কার্যত আমি যেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ হিসাবে, আমি কোনো বড় পলিটিক্যাল অ্যানালিস্ট না, আমি যেটা দেখতে পাচ্ছি তারা একটা আপোষ করছে। এই আপোষটা অনেক সময় আপনি আমি শরীর খারাপ হলে, পেট খারাপ হলে, ছোটবেলায় মা দিত চিরতার জল, খেতে ভালো লাগতো না, খেতে হতো, কারণ কি, তাহলে পেটটা ঠিক হবে। তো এই আপোষটা আমাদের হয়তো মানতে হচ্ছে তেতো ওষুধ গেলার মতো, বাট মন মানতে চাইছে না যে এতটা আপোষ করেও এগুলো করতে হবে। জানি না, কারণ হয়তো মানে অনেক সময় শরীরের কোনো অঙ্গ পচে গেলে সেই জায়গাটা বাদ দিয়ে দেয়। তো এদেরকে মানুষ স্যার কতটা রিজেক্ট করে আপনি দেখেছেন? যে এই যে তসলিমা নাসরিন এসেছিলেন, তার মঞ্চে শুধু জয় কার্যত তিনি জয় গোস্বামীকে ডেকেছেন, তাতেই যে রেড়ে হয়ে গেছে, তার মানে এদের সম্পর্কে মানুষের কি ধারণা? আপনি আরেকটা বিতর্কিত প্রশ্ন করছেন। দেখুন, আমি না মিডিয়াতে বলি অনেক সময়, অনেকে যেমন আপনি প্রশ্ন করছেন করেন, আমি উত্তর দিই। তো আমি চেয়েছিলাম, যখন নতুন সরকার এসছিল, আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন যে আপনি কি চান এই সরকার থেকে? তো আমি অনেক একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছিলাম আগেই, যে একজন নাগরিক হিসাবে আমি কি চাই। তো তার মধ্যে বেশিরভাগ অলরেডি হয়ে গেছে, এই ২-৩ মাসেই হয়ে গেছে। আমার ইচ্ছা পূরণের লিস্টটা লম্বা হয়ে যাচ্ছে এখন, বাট তখন যে আমি দিয়ে চেয়েছিলাম লোকেদের দিয়ে দেওয়া হোক,
মানুষগুলো গরিব মানুষ সাধারণভাবে থাকে, তারা রাস্তায় বসেছিল। চাকরি নিয়ে চেয়েছিলাম বাচ্চাদের মিড ডে মিল নিয়ে, চেয়েছিলাম আপনার এই জমিটা দেওয়া হোক, যেহেতু আমি মিলিটারিতে ছিলাম। সিকিউরিটি করিডর, শিলিগুড়ি করিডোরের ব্যাপারটা উনারা সব হয়ে গেছে। তখন আমি একটা কথা এটাও বলেছিলাম, তসলিমা নাসরিন আসলেও ভালো হয়। আমি বুঝতে পারিনি যে আমি বোধহয় মনে হচ্ছে এখন যে মানে না এলেও কিছু ছিল না, কারণ আসার পরে অহেতুক বিতর্ক বেড়ে গেল, যেখানে আমাদের রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার একটা দিগন্তকারী পদক্ষেপ নিলেন ওনাকে ডেকে। এখন অবধি তো কেউ ডাকেননি, আসতে দেননি সেরকম ভাবে। উনি তো চেয়েই যাচ্ছিলেন, কখনো ইউরোপ ঘুরছিলেন, কখনো দিল্লিতে থাকছিলেন। সেখানে একটা হলো, তো একটা সুন্দর ব্যাপারটা সৃষ্টি হলো। কিন্তু অনেক সময় হয় না, আমরা কোনো বিয়ে বাড়িতে গেলাম, সেখানে সুন্দর একটা বিবাহ হচ্ছে তরুণ তরুণীর, সেখানে আমরা ভালো মন নিয়ে গেলাম, বাট ওখানে গিয়ে দেখা গেল খাবার নিয়ে মারপিট হচ্ছে। তেমনি এখানে গিয়ে দেখলাম একটা বিতর্কিত ব্যাপার হলো। সেখানে লেখিকা একরকম কথা বলছেন, যারা উদ্যোক্তা তারা একরকম কথা বলছেন, জয় গোস্বামী একরকম কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা খুব বড় ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের গত 15 বছর ধরে। কেউ বড় গায়ক, 2-3 জন বড় গায়ক আছেন, 2-3 জন অঙ্কন শিল্পী আছেন যারা ছবি আঁকেন, 2-3 জন কবিতা লেখক, আর ফিল্ম স্টার বেশ কিছু জন আছেন। এরা ভীষণভাবে দুর্নীতির সাথে আপোস করেছে। অভয়ের সময় বেরায়নি, চাকরি চুরির সময় বেরায়নি, যখন একটা মিনিস্টারের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরাচ্ছিল, যাকে নিয়ে আপনি অনেকবার করেছেন, বেরায়নি। পঙ্কজদার কে যখন বিশ্রীভাবে একটা অলমোস্ট শেষই করে দেওয়া হলো, বেরায়নি। আমাদের সাধারণ মানুষের দেখেছি যখন পুলিশকে নোংরা কথা বলা হচ্ছে, কোনো জননেতা, ডিস্ট্রিক্ট হেড, বেরায়নি। গাঁজা কেস দিয়ে দেওয়া হচ্ছে, বেরায়নি। মেয়েদের সম্বন্ধে নোংরা কথা বলছে, বেরায়নি। কবি শঙ্খ ঘোষকে নিয়ে নোংরা কথা বলছে, বেরায়নি। তাদের দেখেছিলাম যে এনার পাশে দাঁড়িয়ে যখন সিএ হচ্ছে তখন প্রতিবাদ করতে, ক্যা ক্যা ছিছি করতে, যখন রেড হচ্ছে কোনো ইডির তখন সাপোর্ট করতে। তখন এদের ওপরে মানুষের একটা ক্ষোভ আছে, বিরক্তি আছে। এবার সেইখানে ওই মঞ্চে ওনার খারাপ লাগতেই পারে, বাট আমাদের খারাপ লেগেছে যে উনি ওখানে গিয়েছিলেন, ওই লোকটি, এবং একজন ছবি আঁকে, কাক কাক বলে ডাকে লোকে, হ্যাঁ আমি নাম বলছি না, আমি জানি না, হ্যাঁ তো একজন আছে। তারপরে একজন আছে কবি, সে মানে আমাদের শিব ঠাকুরকে ই করে। আরেকজন কবি আছে, সে সবসময় সুযোগ সন্ধানী। একজন গায়ক ছিলেন, মারা গেছেন, তিনিও সবসময় মঞ্চে দাঁড়িয়ে থাকতেন, বয়স্ক মানুষ, তার গান ভীষণ ভালোবাসতাম। আরেকজন গায়ক আছেন বৃদ্ধ, এখন বেঁচে আছেন, সেও বদের হার। আরেকজন গায়ক আছেন অত বৃদ্ধ না, সেও এরকম আর কি, সব সুযোগ সন্ধানী। এরা কলাটা মূলটা লাভের জন্য মুখ বন্ধ করে রেখেছিল, বরঞ্চ মুখ বন্ধ অনেকেই করেছিল, কিন্তু মুখ খুলেছিল অনেকে এই মানে শাসনের সঙ্গে সঙ্গে ছিল। হিটলারের সময় জানেন, যখন ইহুদিদের মারা হয়েছিল, তখনও এরকম কিছু লোক সাপোর্ট করেছিল ইহুদিদের মধ্যে থেকে। সেরকম আমাদের মধ্যে থেকে কিছু লোক এগুলোকে সাপোর্ট করেছিল, এই অপশাসনটাকে। তারা প্রতিবাদ করেনি। হ্যাঁ, প্রতিবাদ সবাই নাও করতে পারে, বাট তারা সাপোর্ট কেন করলো? তার জন্য একটা সাধারণ আপামর বাঙালির একটা ক্ষোভ আছে। এবার আমি দেখলাম লেখিকা বলছেন যে ওনার খারাপ লেগেছে, কারণ ওনাকে অপমান করা হয়েছে। না, আমি তো মনে করি উনি অপমান, আমি তো মনে করি আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। কারণ উনি এত বড় রিস্ক নিয়ে বলছেন আপনার সিকিউরিটিকে আমি দায়িত্ব নিচ্ছি, আর আপনি এমন লোকদের ডাকছেন যার উপরে মানুষের ঘৃণা আর ক্ষোভ জড়িয়ে আছে। আমি জোর গলায় বলছি, আমার কোনো লুকার নেই। এরপরে আপনি বলবেন যে ঠিক আছে, আমি তারপরে আরেক ডিগ্রি বাড়িয়ে দিন, আপনার গেস্ট বানিয়ে যাকে তাকে ইচ্ছা আনুন, যাদের উপরে মানুষের এত ক্ষোভ আছে, এত। হ্যাঁ, কেন না, বলুন যে উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, আনুন, এরকম করুন। আর আরেকটা জিনিস জানেন, অনেক লোকে বলে আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতির মানুষ নেই। এত কেউ বাচ্চা শিশু না যে রাজনীতি বোঝে না। আপনি জানেন না পশ্চিমবঙ্গের কি অবস্থা হয়েছিল? এই চাকরি চুরির ঘটনাগুলো আপনি পড়েননি, আর যদি না পড়ে থাকেন তাহলে আপনার আসা উচিত না। আপনি জানেন না আমরা কি রকম অবস্থায় ছিলাম, যে আমাদের একজন এত বড় পদে থাকা একজন ব্যক্তি বলছে একটা সম্প্রদায়ের মানুষকে আমি ধরে রেখেছি, যারা আপনাদের শেষ করে দেবে 1 মিনিটের মধ্যে। এই ভয় থেকে যারা বলছে ডিজে বাজিয়ে শেষ করে দেবো। তো সেইখানে আপনি সেই লোকগুলো যারা ওই মঞ্চে দাঁড়িয়ে সাপোর্ট করেছিল, তাদেরকে আপনি ডাকছেন। আপনার ব্যথা লেগেছে, আমাদের কত ব্যথা লেগেছে যে আপনি ডেকেছেন, সেটা তো কেউ হিসাব নিচ্ছে না। আমার মনে হয়, আমি এটা, আপনার চ্যানেল লক্ষ লক্ষ লোক দেখে, ব্যক্তিগতভাবে আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ভালো করুক। আমি আমার আগের ইচ্ছাটা উইথড্র করে নিচ্ছি। কোনো দরকার নেই বিতর্ক সৃষ্টি করবার। যারা বিতর্ক মধ্যে বেঁচে থাকতে চায়, আমাদের দরকার নেই।
আমাদের এখন হাইওয়ে দরকার আছে, উড়াল পুল দরকার আছে। তসলিমা আসার কথাটা ফিরিয়ে নিচ্ছে। আমি আমার কথাটা ফিরে নিলাম, কারণ ওনার খারাপ লাগতে পারার জন্য ওনার খারাপ লেগেছে যে জয় গোস্বামীকে অপমান করা মানে ওনাকে অপমান করা। সরি, আপনি ওনাকে আপনার উদ্যোক্তারা ডেকেছেন এবং আপনিও স্টেজে ডেকেছেন, সেইভাবে আমার মনে হয় যে আপনি সম্পূর্ণ বাঙালির একটা বড় অংশকে, যারা এই রাজ্যের অধিবাসী আমার মতো লোকেদের, যারা আপনাকে এতদিন চাইতো আপনি আসুন, আমার মনে হয় যে আপনি এসে যদি ওখানে ওই লোকগুলোকে বেছে বেছে ডাকবেন। এইটা আমি শিল্পীদের দেখেছি, বুদ্ধিজীবীদের মধ্যে একটা ট্রেন্ড দেখেছি যে তাদের শত্রুবোধ নেই, তাদের রাজনীতি না বোঝার একখানা চালাকি থেকে যায়। আমি রাজনীতি বুঝি না, সব বোঝেন মানুষরা। ভালো লোক তো আরো অনেক ছিল, ডাকতে পারতেন, নাই ডাকতে পারতেন, ব্যক্তিগতভাবে বেড়াতে যেতে পারতেন। তো এখন আবার তার বাড়িতে গিয়ে এই সমস্ত করা হচ্ছে। আমার মনে হয় এখন পশ্চিমবঙ্গের যা একটা আগ্নেয়গিরির মতো একটা ক্ষোভ রয়েছে মানুষের মনে, তাতে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারি মন্ত্রীদের দেখছি মলম লাগাচ্ছেন। আপনারা মলমটাই লাগান, এই উৎপ বিপদ আর ঘাড়ে নেবেন না, এত অন্য লোকের না নিলেই ভালো হয়।